make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. শুরু হলো ভাষার মাস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়। কিন্তু এই ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে 1948 সালে। ভাষা আন্দোলনে সেই সময়কার প্রবীণ যে কজন রাজনীতিবিদ অংশ নেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন সেই সময়কার পাকিস্তান গণপরিষদের একজন সদস্য। 1947 সালে তথাকথিত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উপমহাদেশ বিভক্ত হয়। এই বিভক্তিতে বাংলা দ্বিখণ্ডিত হয়। খণ্ডিত বাংলার দুটি অংশের একটি পরে পাকিস্তান অংশে, অপরটি ভারতে। পূর্ব বাংলা পরে পাকিস্তান অংশে। 1953 সালে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পাকিস্তানিরা নামকরণ করেন পূর্ব পাকিস্তান হিসেবে। পাকিস্তান সৃষ্টির ঠিক 6 মাস পর পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে। 1948 সালের 25শে ফেব্রুয়ারি করাচিতে গণপরিষদের অধিবেশনে পাকিস্তানের গণপরিষদের ব্যবহার্য ভাষা হবে উর্দু এবং ইংরেজি, তা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় এবং এই অধিবেশনের ব্যবহার্য ভাষা হিসেবে উর্দু এবং ইংরেজিতে শুরু হলে তার প্রতিবাদ করেন ধীরেন্দ্রনাথ দত্ত। অধিবেশনের শুরুতে আলোচনার সূত্রপাত করেন কংগ্রেস জাতীয় গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের শুরুর প্রথম ভাষণে বলেন, গণপরিষদের যে কার্যবিবরণী লেখা হয় তা ইংরেজি এবং উর্দু ভাষায়, অথচ পাকিস্তানের 56% লোক বাংলা ভাষায় কথা বলেন। তাই ইংরেজি এবং উর্দুর সঙ্গে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে গণপরিষদে ব্যবহার করার প্রস্তাব রাখছি। গণপরিষদের সভায় ধীরেন্দ্রনাথের স্পষ্ট বক্তব্য ছিল, দেশের 6,90,00,000 নাগরিকের মধ্যে 4,40,00,000 মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাহলে আপনিই বলুন মাননীয় সভাপতি, রাষ্ট্রভাষা কী হওয়া উচিত? 1948 সালের 25শে ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশন আহ্বানের নোটিশ জারি হলে 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত তার একটি সংশোধনী প্রস্তাব দাখিল করেন। তার মূল প্রস্তাবে বলা হয়েছিল 29 নং বিধির 1 নং উপবিধিতে উর্দু এবং ইংরেজির পর বাংলা শব্দটি সংযুক্ত করার। 25শে ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্তের জমা দেওয়া প্রস্তাবকে সমর্থন করেছিলেন মাত্র 3 জন গণপরিষদের সদস্যরা। তারা হলেন প্রেমহরি বর্মা, ভূপেন্দ্র কুমার দত্ত, শ্রী শচন্দ্র চট্টোপাধ্যায় এবং কংগ্রেসের রাজকুমার চক্রবর্তী। তার বক্তব্যে বলেছিলেন, উর্দু পাকিস্তানের 5 প্রদেশের কোনো একটিরও ভাষা নয়। বাংলাকে আমরা 2 অংশের সাধারণ ভাষা করার জন্য চাপ দিচ্ছি না, তবে শুধুমাত্র সরকারি ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি চাই। গণপরিষদে এই প্রস্তাব বিল উপস্থাপন করার জন্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান শাসকের রোষানলে পড়েন। তাই নির্দ্বিধায় বলা যায় বাংলা ভাষা আন্দোলনের প্রথম সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্তের উপস্থিত প্রস্তাবটির বিরোধিতা করে সেই দিন গণপরিষদে বক্তব্য রাখেন তখনকার পাকিস্তানি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, মোজাহের ও পুনর্বাসন মন্ত্রী গণপর আলী খান, পূর্ব বাংলার প্রধানমন্ত্রী খাজা নজিমুদ্দিন এবং গণপরিষদে তামিজউদ্দিন খান। লিয়াকত আলীর বক্তৃতায় সারমর্মটা ছিল এমন, বাংলা একটি সাধারণ ভাষা, এটি দিয়ে নাকি ধীরেন্দ্রনাথ দত্ত দেশকে বিচ্ছিন্ন করতে চান। করাচির মাটিতে সিএপি অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান, যার অর্থ পাকিস্তানের গণপরিষদ, সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহর সামনে দীপ্ত কণ্ঠে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উপস্থাপন করেছিলেন। সেই সময় পূর্ব বাংলার অনেক জনপ্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কেউ তা করতে সাহস পাননি, যা পেয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। 1952 সালের ভাষা আন্দোলনে ছাত্রদের সঙ্গে তিনি সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধীরেনবাবু ছিলেন বাংলাদেশের ভাষা আন্দোলনে এক বিস্তীর্ণ নক্ষত্র, তবে এখনকার প্রজন্মের কাছে তিনি অনেকটা আড়ালেই রয়ে গিয়েছেন। কুমিল্লা শহরে ধীরেন্দ্রনাথ দত্তের নামে একটি সড়ক আছে, জগন্নাথ হলে একটি গ্রন্থাগার, জাদুঘরে আছে ধীরেন্দ্রনাথ দত্তের একটি ছবি। এগুলোর মাধ্যমে আগামীর প্রজন্ম শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কতটুকুই বা জানতে পারবে, অথচ এই ব্যক্তিটি হলো বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তবে বর্তমান প্রজন্ম তার সম্পর্কে খুব বেশি না জানলেও বাংলা ভাষা সহ-অধিকার আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে ধীরেনবাবুর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেননি তখনকার পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স। তাই ৭১-এর ১৯শে মার্চ তার কুমিল্লার বাসভবন থেকে তাকে এবং তার কনিষ্ঠ পুত্র দিলীপ দত্ত সহ তাদেরকে ময়নামতি সেনানিবাসে ধরে নিয়ে যাওয়া হয়।
সেখানে কাজ করা নাপিত বা ক্ষৌরকর্মী রমণীশীলের জবানিতে পরে জানা যায় আমাদের ভাষা আন্দোলনের রূপকার ও বিশিষ্ট রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তের ওপর নির্মম অত্যাচার চালায় পাকিস্তানি বাহিনী। তার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বের করার জন্য নিষ্ঠুরভাবে দৈহিক নির্যাতন চালায় পাকিস্তানিরা। সর্বাঙ্গে জখম নিয়ে তাকে হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে টয়লেটে যেতে দেখেছে রমণীশীল। শক্তিশালী আঘাতের কারণে তার একটা চোখ প্রায় বেরিয়ে গিয়েছিল, ফুলে গিয়েছিল সারাটা মুখ এবং সম্ভবত ভেঙে ফেলা হয়েছিল তার বাঁ পা। তিনি তখন কোনো মতেই দাঁড়াতে পারছিলেন না। কোনো এক পর্যায়ে গুলি করে হত্যা করা হয়েছিল মনীষীতুল্য এই ব্যক্তিকে। একটি নিচু জায়গায় কিংবা গর্তের উপরে দাঁড় করিয়ে দত্তবাবুকেই গুলি করা হয়েছে বলে উল্লেখ করেন রমণীশীল। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কিংবা 50-এরও অধিক বছর পেরিয়ে গেলেও আমরা আমাদের ভাষা আন্দোলনের এই পথিকৃৎ এবং বাঙালির সহ-অধিকার আন্দোলনের রূপকার ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি অম্লান করে রাখার জন্য জাতীয় পর্যায় থেকে এখনও তেমন কিছু করেনি আমাদের সরকার। তার নামে কুমিল্লা স্টেডিয়ামের নামকরণ হলেও স্থানীয় কিশোর কিংবা যুবা বয়সের অনেকেই এখনও জিজ্ঞাসা করে ধীরেন্দ্রনাথ দত্ত কে, তিনি কিসের জন্য আসলে খ্যাতি লাভ করেছিলেন, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। ভালো থাকবেন ধীরেনবাবু। আপনার মতো হয়তো অসংখ্য শহীদের রক্তের বিনিময়েই আমরা নির্দ্বিধায় বাংলায় কথা বলতে পারি।